অনুষ্ঠান সুস্থ থাকুন। নমস্কার, দূরে কাছের সমস্ত শ্রোতাবন্ধু, আবারও একবার স্বাগত জানাই আপনাদের সকলকে সুস্থ থাকুন অনুষ্ঠানে। আগের দিন এই অনুষ্ঠানে আমরা কথা বলছিলাম স্বাস্থ্য আসলে কি, স্বাস্থ্য পরিষেবা ব্যাপারটা কি। আজ আবারও আমাদের মাঝে পেয়েছি জেলার বিশিষ্ট চিকিৎসক ডাক্তার নির্মল কুমার সাহা মহাশয়। নমস্কার আপনাকে। নমস্কার। আজ আমরা জেনে নেব যে আমাদের ভালো থাকার উপায় কি আমাদের হাতে রয়েছে, মানে কিভাবে ভালো থাকবো। একদম এইটাই হচ্ছে আজকে আমাদের এই রেডিওতে যে স্বাস্থ্য বিষয়ক যে অনুষ্ঠানগুলো হয় তার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে ভালো রাখা। এবং ভালো থাকতে গেলে আমরা প্রথমেই যে মন্ত্রটাকে উচ্চারণ করব সেটা হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। আমরা প্রথমে জেনে নেব যে কেন আমাদের রোগ হয়, তবে আমরা সহজেই ঠিক করতে পারবো যে আমাদের রোগ কেন হবে না। এই রোগ কেন হয় এটা বিভিন্নভাবে বিভিন্ন চিকিৎসকরা, বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্নভাবে ভাগ করেছেন। আমরা দুই একটা ভাগ নিয়ে একটু আলোচনা করে নিই। প্রথম ভাগটা হচ্ছে কমিউনিকেবল ডিজিজ অ্যান্ড নন কমিউনিকেবল ডিজিজ, যেটাকে ছোঁয়াচে রোগ বলে অথবা ছোঁয়াচে নয় রোগ বলে। এটাকে কি আমরা সংক্রামক রোগ বলতে পারি? একদম সংক্রামিত রোগ আর না সংক্রামিত রোগ বলতে হবে। যেমন সংক্রামিত রোগ কখনো জলবাহিত রোগ হতে পারে, বাতাসবাহিত রোগ হতে পারে, আমরা কখনো পতঙ্গবাহিত রোগ হতে পারে, কখনো অ্যানিমাল বাহিত রোগ হতে পারে। এরকম যে কোনো যখন কোনো একটা ভেক্টর বা কোনো একটা মাধ্যম দিয়ে অসুখটা একজনের থেকে আরেকজনের চলে যায়, তখন আমরা তাকে বলি কমিউনিকেবল ডিজিজ। এবং যখন কমিউনিকেবল ডিজিজটা হয় তখন যদি আমরা এই পরিবহনের জায়গাটাকে আটকাতে পারি, ধরুন আমি পরিশুদ্ধ জল খাচ্ছি, আমি মশামাছির বিরুদ্ধে লড়াই করে আমি মশামাছিটাকে আটকাতে পারি, তাহলে এই যে পরিবহন ঘটিত যে রোগ সেটাকে আমি আটকাতে পারবো। সেই জন্য কমিউনিকেবল ডিজিজকে আটকানোর জন্য আমাদের মূল লক্ষ্য থাকবে পানীয় জল, স্যানিটেশনস, আমাদের যে সোশ্যাল এডুকেশনস, এইগুলোকে জোর দিতে হবে। এবং সেই জন্য এই কমিউনিকেবল ডিজিজের মূল জায়গাটা হচ্ছে পাবলিক হেলথ অ্যান্ড প্রিভেন্টিভ হেলথ। পাবলিক হেলথ অ্যান্ড প্রিভেন্টিভ হেলথ হচ্ছে মূল মন্ত্র মানুষের স্বাস্থ্য ভালো রাখার জন্য। মূল এই জায়গাটায় আমাদের লড়াই করতে হবে। এবং আমরা যখন মানুষকে বোঝাতে পারবো যে হোয়াট ইজ পাবলিক হেলথ, জনস্বাস্থ্য কাকে বলে, এবং প্রিভেন্টিভ হেলথ মানে কিভাবে রোগ হবে না সেটাকে আটকাবো। আমরা করোনার সময় আমরা বুঝেছিলাম যে আমাদের দেশ এই পাবলিক হেলথ এবং প্রিভেন্টিভ হেলথ নিয়ে বেশ পিছিয়ে রয়েছে। সেই জন্য করোনা নিয়ে আমাদের লড়াইটা বেশ কঠিন ছিল। আমাদের দেশ যদি জনস্বাস্থ্য, নিজের স্বাস্থ্য এবং প্রিভেন্টিভ হেলথ নিয়ে যদি এডুকেটেড থাকতেন, তাহলে আমাদের কাছে কিন্তু করোনার লড়াইটা আরও সহজ হয়ে উঠত। এছাড়াও আমরা বিভিন্ন রকমভাবে এই রোগের ভাগ করতে পারি। যেমন বলছি, আমরা ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন বলি। ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন মানে কিছু রোগ আছে যেটা জন্মগত রোগ। আপনারা জানেন জন্মগত কিছু রোগ আছে যেগুলো যেমন ঠোঁট কাটার, তালু কাটা, কিছু হার্টের ফুটো, পা বেঁকে থাকা, অনেক রকম রোগ আছে যেগুলো মানুষের জন্ম থেকেই শুরু হয়। তাকে আমরা কনজেনিটাল বা জন্মগত রোগ বলি। একটাকে রোগ বলা হয় ইনফেক্টিভ। যে কোনো রকম ইনফেকশন শরীরে ঢুকলে সেটা ব্যাকটেরিয়া হতে পারে, ভাইরাস হতে পারে, ফাঙ্গাস হতে পারে, প্যারাসাইট হতে পারে, একটা কৃমিও কিন্তু একটা ইনফেকশন, এবং সেখান থেকে কিন্তু আমরা অসুস্থ হয়ে পড়তে পারি। আর একটাকে বলে নিওপ্লাস্টিক। নিওপ্লাস্টিক মানে হচ্ছে টিউমার। শরীরের যে কোনো জায়গায় একটা গঠনগত জন্ম হতে পারে। সেই টিউমারটা কখনো বিনাইন টিউমার, মানে খুব খারাপ ধরনের টিউমার নয়, কিন্তু সেটা টিউমার, সেটা আনওয়ান্টেড একটা গ্রোথ হয়ে গেছে কোনো জায়গাতে, তাকে আমরা বলি টিউমার। এবং টিউমারটাই যখন সাধারণ টিউমার তখন আমরা তাকে বলি বিনাইন টিউমার। যদি সেটা খুব এগ্রেসিভ টিউমার হয়, যার প্রোগ্রেশনটা খুব র্যাপিড, এখানে ওখানে ছড়িয়ে যাচ্ছে, মানুষের মৃত্যুর কারণ ঘটে, তখন আমরা বলি ক্যান্সার। বা পরীক্ষা হওয়ার আগে না, এটা আমরা যে কোনো টিউমারকেই আমরা বিভিন্ন রকমভাবে ক্লাসিফাই করি, তারপরে টিউমারটার সেল স্টাডি করে দেখি যে সেটা খারাপ কিছু আছে কিনা, এবং তার উপর দাঁড়িয়ে ভিত্তি করে আমরা চিকিৎসাটা নির্ভর করি। এরপরে যেটা আছে ট্রমাটিক। আমরা জানি আমাদের দেশ এখন ভায়োলেন্স রয়েছে, প্রচুর রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হচ্ছে, কারণ আমরা আইন মেনে চলি না। অনেক মানুষ অনেক বেড়ে গেছে, গাড়ি ঘোড়া অনেক বেড়ে গেছে, মানুষের নিয়ম মতো চলে না, ফলে প্রচুর মানুষের ইনজুরি বা রিলেটেড ভেঙে যাওয়া, কেটে যাওয়া, মাংস ছড়ে যাওয়া, অ্যাম্পুটেশন হওয়া, এরকম ধরনের ট্রমাটিক কারণে, হেড ইনজুরি বলুন বা অনেক কিছু ট্রমাটিক, পেটের ব্লান্ট অ্যাবডোমেন, পেটের মধ্যে চোট লাগলো, তার থেকে অনেক অসুস্থ হলো, অপারেশন হলো, এই ধরনের একটা বড় অংশ রয়েছে যেটা ট্রমাটিক রিজনে হয়, ট্রমাটিক কারণে হয়। আর এটা হচ্ছে ইমিউনোলজিক্যাল কারণ। এই ইমিউনোলজিক্যাল বা অটো ইমিউন ডিজিজ বলা হয়। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কিছু কিছু রোগ আছে যার জন্য আমাদের বডি যে ডিফেন্স সিস্টেম, সেটা আমাদের ডিফেন্স সিস্টেমটা এমন যে আমাদের যে কোনো অসুখকেই প্রতিরোধ করার মতো ক্ষমতা আমাদের শরীরের মধ্যেই আছে। এবং এই প্রতিরোধ ক্ষমতাটা যখন ফেল করে তখন আমরা অসুস্থ হই। আপনারা লক্ষ্য রাখবেন
যে আমরা যে ভ্যাকসিনেশন করি বাচ্চাদের জন্মকাল থেকেই যে ভ্যাকসিনেশনগুলো এক এক করে শুরু হয়, যেমন প্রথমেই তাকে বিসিজি ভ্যাকসিন দিই তার টিবির প্রতিরোধের জন্য, তারপরে পোলিও ভ্যাকসিন দিই পোলিও প্রতিরোধের জন্য, তারপরে ডিপিটি দিই ডিপথেরিয়া, টিটেনাস অ্যান্ড পার্টুসিস বা হুপিং কাফের জন্য, তারপরে মিজলসের জন্য, হেপাটাইটিস বি এর জন্য। এভাবে একের পর এক বডিতে ইমিউন সিস্টেমটাকে স্টিমুলেট করে দেওয়া হয় এবং তার এই অসুখ থেকে তাকে প্রতিরোধ করার মতো ক্ষমতা তৈরি করা হয়। এবং এইভাবেই কিন্তু আমরা বিভিন্ন রোগকে বাচ্চার জন্ম অবস্থার পর থেকে আমরা কিন্তু তাকে সেই রোগ থেকে প্রতিরোধ করার ক্ষমতা তৈরি করতে সাহায্য করি। এবং এই যে ইমিউন সিস্টেম যখন খারাপ হয় তখন কিন্তু আমরা রোগাক্রান্ত হই। এবং এই অটো ইমিউন ডিজিজ বলে যে শব্দটা বলছি সেটা কিন্তু শুধুমাত্র যেই এই কতগুলো ভ্যাকসিন এরকম নয়। ধরুন আমরা বাত হয়েছে, আমার রিউম্যাটিক ফিভার হয়েছে, বা আমার ধরুন কোনো কারণে কিডনিতে নেফ্রাইটিস হয়েছে, এগুলো কিন্তু একটা অটো ইমিউন ডিজিজের পর্যায়ে পড়ে। বা এসএলই বলে একটা রোগ আছে, বা চামড়ার বিভিন্ন রোগ, ডার্মাটাইটিস, অনেক সময় অনেক রোগ আছে যেগুলো অটোইমিউন ডিজিজের গঠনগত জায়গাতে পড়ে এবং সেই অটোইমিউন ডিজিজের জন্য কিন্তু আমরা আক্রান্ত হতে পারি, আমরা অসুস্থ হতে পারি। এছাড়া কিন্তু আরেকটা ক্লাসিফিকেশান আছে যেটা খুব ইম্পর্ট্যান্ট, সেটা আমরা একটু নতুন করে নিও ক্লাসিফিকেশান বলি। সেটা হচ্ছে প্রথমে বলি আমরা সোম্যাটিক ডিসঅর্ডার। সোম্যাটিক মানে অর্গ্যান রিলেটেড প্রবলেম। মানুষের কোনো অর্গান খারাপ হয়েছে এবং সেই অর্গানটা, ধরুন আমি বললাম হার্টের অসুখ, আমি বললাম নার্ভের অসুখ, আমি বললাম কিডনির অসুখ, আমি এইভাবে একটা অর্গানকে অসুস্থ বলছি। আর নাড়িভুড়ির অসুখ, লিভারের অসুখ, হেপাটোলজি, এইভাবে এই যে অসুখটা হচ্ছে, অসুখের দুটো সারিয়ে তোলার দুটো উপায় থাকে। একটা হচ্ছে আমি রোগটা নির্ণয় করলাম কোন রোগের অসুখ, হার্টের অসুখ। এবার হার্টের অসুখটা ওষুধে ভালো হবে না অপারেশন করতে হবে, সেটার জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা করা হলো। যতক্ষণ পর্যন্ত এটা ওষুধে ভালো হবে ততক্ষণ পর্যন্ত মেডিকেল যে হার্টের অসুখ করে, যারা কার্ডিওলজিস্ট বলে, তাদের অধীনে থাকতে হবে। এবং যখন সেটা হার্টের অপারেশনের দিকে যাবে তখন আমরা কার্ডিওথোরাসিক সার্জনের কাছে যেতে বলবো যে এটা আপনার বাইপাস করতে হবে, ভালভ পাল্টাতে হবে। তেমনি একইভাবে ধরুন নিউরোলজিতে যতক্ষণ পর্যন্ত নিউরোলজিক্যাল প্রবলেমগুলো ওষুধ দ্বারা নিয়ন্ত্রিত করা সম্ভব তখন আমি বলবো আপনি নিউরোলজিস্টের চিকিৎসায় থাকুন। কিন্তু যখন দেখা যাবে এটা টিউমার বা কোনো একটা শিরা শুকিয়ে গেছে, সেটাকে ঠিক করতে হবে, তখন আমরা বলবো না, আপনি নিউরোসার্জারির কাছে যান। তেমনি ঠিক একইভাবে হেপাটোলজিস্ট, তারা যতক্ষণ মেডিসিনের প্রয়োজন হচ্ছে, এবং একটা খুব কমন টার্মিনোলজি আমরা ইউজ করি, হোয়ার মেডিসিন এন্ডস সার্জারি বিগিনস, মানে যতক্ষণ পর্যন্ত ওষুধ দিয়ে কাজ চলবে ততক্ষণ পর্যন্ত ওষুধে ডাক্তার কাজ করবেন, যখন ওষুধের আর হবে না তখন আমরা বলবো সার্জনের কাছে যান। এইভাবে কিন্তু অর্গ্যানিক ডিসঅর্ডারের, যেমন চোখের অসুখ, কানের অসুখ, দাঁতের অসুখ এবং বিভিন্নভাবে বিভিন্ন অর্গ্যানের অসুখ হিসাবে আমরা স্পেশালাইজেশনের কাছে যেতে পারি এবং আমরা চিকিৎসা করতে পারি। কিন্তু আরেকটা দিক আছে, সেটা হচ্ছে মানসিক অসুখ। সেখানে মানসিক অসুখ মানে সাইকিক ডিসঅর্ডার। এক্ষেত্রে কিন্তু দেহটাই কোনো রোগ নেই, কিন্তু আপনার মনটা খারাপ, এবং এই রোগের সংখ্যা কম নয়। প্রচুর মানুষ আজকাল এই মনের অসুখে কষ্ট পাচ্ছেন। আমাদের এই প্রাচুর্য, আমাদের এই বিলাসিতা এবং আমাদের এই ফার্স্ট লাইফ, তার সঙ্গে তাল মিলিয়ে না চলতে পারা, এবং বিভিন্নভাবে ভায়োলেন্স, চতুর্দিকে ভায়োলেন্স দেখছি আমরা, তার ফলে ডোমেস্টিক ভায়োলেন্স বেড়ে গেছে, সোশ্যাল ভায়োলেন্স বেড়ে গেছে, পলিটিক্যাল ভায়োলেন্স বেড়ে গেছে, এবং এত করাপশানস, বিভিন্ন জায়গায় এত করাপশানস, যে করাপশানস দেখে মনে হয় যে নিজেকে খুব অবসাদগ্রস্ত মনে হয়, যে এত ভালো থাকি আমি, অথচ মানুষটা কত খারাপ হয়ে গেছে। এইভাবে প্রচুর মানুষ কিন্তু অবসাদের শিকার হয়েছেন, অ্যাংজাইটির শিকার হয়েছেন, এবং সবসময় একটা প্যানিক ডিসঅর্ডার, আমার বোধহয় এই ক্যান্সার হয়ে গেল, আমার বোধহয় এক্ষুনি মৃত্যু চলে এলো, এবং আমার ছেলে বোধহয় মানুষ হবে না, আমার মেয়ে বোধহয় ভালো হবে না। এই যে প্যানিক, এই প্যানিক থেকে আমাদের কিছু সাইকিয়াট্রি প্রবলেম হয়, কিছু মানসিক অসুখ হয়। এটাকে আমরা একটা ক্লাসিফিকেশনের মধ্যে রাখি, যেমন বললাম সোম্যাটিক ডিসঅর্ডার বা অর্গানিক ডিসঅর্ডার, তেমনি সাইকিক ডিসঅর্ডার। এছাড়া যেটা রয়েছে কিছু কিছু ওভারল্যাপিং আছে, যেটাকে বলে সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার, মানে মনের জন্য দেহের রোগ। না, আপনি এখানে আমি উদাহরণ দিচ্ছি, ধরুন একটি মেয়ে পরীক্ষা দিতে যাবে, তার পরীক্ষা দিতে যাওয়ার একটা টেনশন রয়েছে, এবং সে বারবার বাথরুমে যাচ্ছে, পায়খানা হচ্ছে এবং চলে আসছে, এবং সেই বাড়ির লোক এসে যদি আমাকে বলে একটু আমার মেয়ের পায়খানা হচ্ছে, আপনি ওষুধ দিন, আমি যদি পায়খানার ওষুধ দিই সেটা ভালো হবে না। তার অসুখের কারণ কিন্তু তার মনের অসুখটা, মনের টেনশনটা, কিন্তু পরীক্ষা দিতে যাবো সেই প্যানিকটা। সুতরাং আমি যদি তাকে প্যানিক ডিসঅর্ডারের ওষুধ দিই তাহলে কিন্তু তার পায়খানাটা বন্ধ হয়ে যাবে। একটা রিক্সা পুলার যদি সে চিন্তা করে কখন সে রোজগার করবে, কখন সে বাড়িতে খাবার নিয়ে যাবে, তখন সে ওই টেনশনটায় তার এত অ্যাসিড সিক্রেশনটাকে বাড়িয়ে দিয়ে একটা আলসার তৈরি করলো, এবং এই আলসারটা কিন্তু আমি যতই থেকে আলসার হিলিং ড্রাগ দিই না কেন ভালো হবে না। তাকে দিতে হবে তার ওই টেনশন কমানোর ওষুধটা কিন্তু তার সঙ্গে দিতে হবে, যেখানে তার টেনশনটা কমবে, অ্যাসিড সিক্রেশনটা কমবে, তারপরে তার অসুখটা ভালো হবে। এরকম এই ওভারল্যাপিং সাবজেক্টটা যে এত বড় হয়ে গেছে যে মনের জন্য দেহের রোগ এই সময় একটা গোপন মহামারীর মতো, এবং বিভিন্ন আউটপেশেন্ট ডিপার্টমেন্টে আমরা দেখতে পাচ্ছি 40% অফ দ্য পেশেন্টস তারা এই
সাইকোসোম্যাটিক ডিসঅর্ডারে ভুগছে এবং তারা ডাক্তারের কাছে আসছেন, কিন্তু তারা সবসময়ের জন্য একটা মনোরোগ বিশেষজ্ঞ বা মানসিক চিকিৎসকদের কাছে গেলে তারা অনেক বেশি উপকৃত হবেন। এছাড়া কিন্তু কোথাও একটা প্যানিক আমাদের মধ্যে রয়েছে না, এই যে আমরা যাব, একটাই তকমা আমরা দিয়ে দিই যে পাগলের ডাক্তার। এইটা আমাদের বোধহয় ভুল হচ্ছে এখন কিন্তু আপনি দেখবেন একটা ফুটবল প্লেয়ার বা ক্রিকেট প্লেয়ার, তার একটা সাইকিয়াট্রিস্ট রয়েছে, কারণ তার যে টেনশন বেয়ার করতে হয়, সারা পৃথিবী তাকিয়ে আছে মেসির দিকে যে মেসি কখন গোল দেবে, মেসির উপর বিরাট চাপ পড়ছে, মেসি সেই জন্য একটা সাইকিয়াট্রিস্টের পরামর্শ নেন, মানে মোটিভেশনটা বোধহয় সেই সাইকিয়াট্রিস্টরা কিন্তু পাগলের ডাক্তার বললে ভুল হয়ে যাবে। আমরা শিক্ষিত মানুষরা সবসময় বলবো, আমরা বলবো না, কিন্তু বেশিরভাগ মানুষের মধ্যে একটা বদ্ধমূল ধারণা রয়ে গেছে যে ডাক্তারের কাছে যাবো, আমার মধ্যে তো কোনো পাগলামি নেই। আসলে এই ডিসঅর্ডারগুলোকে তারা অসুখ বলে ভাবতেই চান না। এইটাই হচ্ছে আমাদের রেডিওতে বা আমাদের এই আলোচনার উদ্দেশ্য, যে মানুষকে বলবো যে দেখো, তুমি এই মানসিক অবসাদের জন্য তোমার অসুখ করছে, তুমি এটা কাটিয়ে তুলতে না পারলে তোমার মানসিক ডাক্তারের কাছে না গেলে তুমি ভালো হবে না। এবং যখন সে বুঝবে, যখন সে একবার সেই ডাক্তারের কাছে যাবে, তখন সে বুঝতে পারবে সেই ডাক্তার তাকে কতখানি উপকার করলো। ঠিক আরেকটাই আছে, ঠিক উল্টোই, যে অর্গ্যান খারাপ হওয়ার জন্য মন খারাপ হয়ে যেতে পারে। ধরুন একটা লোক খুব চেয়ারফুল, তার হঠাৎ করে ডায়াবেটিস হলো, তার যেই ডায়াবেটিস হলো তার মনটা খারাপ হয়ে গেল, তার ঘুম হতে বন্ধ হয়ে গেল, তার খাওয়া ইচ্ছে চলে গেল, সে মনে করলো আমার কত বড় রোগ হয়েছে, আমি আর বাঁচবো না, এবং এবার সে ডিপ্রেশনের দিকে চলে গেল। কিন্তু তার রোগটা ডায়াবেটিস, ডায়াবেটিস সারলেও কিন্তু মনটা সারবে না। কিন্তু বলছে তো যে ডায়াবেটিস, আপনি ভালো বলতে পারবেন আমার চেয়ে, যে ডায়াবেটিস কি সত্যি আনকিউরেবল ডিজিজ? না 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 না, ডায়াবেটিস হচ্ছে এমন একটা অসুখ যেটা আপনি যদি নিয়ন্ত্রিত জীবনযাপন করেন, আপনার শরীরের প্যানক্রিয়াস থেকে যে সুগার কমানোর জন্য যে হরমোনসটা আছে তাকে ইনসুলিন বলা হয়, ইনসুলিনটা কম সিক্রেশন হলে অথবা ইনসুলিনের অন্য হরমোনগুলো যদি বেশি সিক্রেশন করে, তাহলে আপনার সুগারের অসুখ করবে। এটাকে আপনি ওষুধ দিয়ে নিয়ন্ত্রণ করতে পারবেন। এখন ডায়াবেটিস রোগটা কিন্তু দুরারোগ্য রোগ নয়। ডায়াবেটিস রোগটা হচ্ছে এমন একটা রোগ যেটা নিয়ন্ত্রণ করা সম্ভব, এবং এই নিয়ন্ত্রণটা আপনার আজীবন আমৃত্যু আপনাকে করতে হবে, তাহলে আপনি স্বাভাবিক মানুষের মতো জীবনযাপন করবেন। এইটা হচ্ছে, এইভাবে ভাবতে হবে। এবং একটা ডায়াবেটিস লোক যখনই আমার কাছে এসে বলবে আমার ঘুম আসছে না, খেতে আসছে না, তখন তাকে প্রথমেই বোঝাতে হবে যে আপনার ডায়াবেটিসটা কিন্তু নন কিউরেবল ডিজিজ নয়। এবার অনেক ক্যান্সার পেশেন্টেরও তো এটা হতে পারে যে ক্যান্সার হয়েছে, আমি আর বাঁচবো না। তাকে বোঝাতে হবে যে না, ক্যান্সার পেশেন্ট সবাই মরে যায় না, আমি যদি তাকে আর্লি ধরতে পারি, আর্লি তাকে চিকিৎসা করতে পারি, তাকে আমি একদম সম্পূর্ণ নর্মাল লাইফ লিড করতে পারি। সুতরাং এইভাবে ধরে নিলে কিন্তু ভুল হবে। আরেকটা বড় কম্পোনেন্ট আছে, সেটাও আলোচনা। আর WHO বোধহয় একটা আমাদের অঙ্গুলি মানে নির্দেশ করছেন যে এমন একটা দিন আসবে যে তৃতীয় বিশ্বের দেশগুলোতে মহামারীর আকারে ডায়াবেটিস হবে, এবং ডায়াবেটিসের সঙ্গে সঙ্গে যেগুলো আমরা শুনি যে কিডনি খারাপ হয়ে যাবে, চোখ খারাপ হয়ে যাবে, নার্ভ খারাপ হয়ে যাবে, এই একটা ভয় কি তাদের মাঝে কাজ? না, ডায়াবেটিস ব্যাপারে যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটা বলছে, তার মূল কারণ কিন্তু আরেকটু। সেটা কেন হচ্ছে জানেন তো? তার জন্য আমরা নিজেদের মধ্যে কথা বলি। কয়েকটা কথা আছে। একটা হচ্ছে মদ মানে অ্যালকোহল ইনটেক কিন্তু একটা প্রবলেম, সেটা লিভার খারাপ করে এবং সেখান থেকেও একটা ডায়াবেটিসের ব্যাপার থাকে। মোবাইল, আপনি যখনই মোবাইল করছেন আপনি সেডেন্টারি, আপনি চুপচাপ বসে আছেন, মোবাইল কাজ করে, আমরা কাজ করছেন না। সেকেন্ড হচ্ছে মোটর সাইকেল, আমরা কেউ হাঁটি না, সাইকেল চালাই না, মোটর সাইকেল চালাই। আর একটা হচ্ছে মেদ মানে চর্বি, আমরা বসে বসে ভালো মন্দ খাচ্ছি এবং রান্না করতেও কোনো পরিশ্রম নেওয়া না। আমরা অনেক সময় রেডিমেড, অনেক সময় বিভিন্ন বাইরে থেকে খাবার নিয়ে আসি এবং খাই, এবং এই অনলাইন অর্ডার দেওয়ার খাবার, এই প্রবণতাগুলোই কিন্তু আমাদের অসুখ করছে। এবং এই যে কথাগুলো বললাম, যেগুলো ডায়াবেটিসের মূল কারণ, অ্যালকোহল, মোবাইল, মোটরসাইকেল এবং মেদ, এই কথাগুলো আপনি মাথায় রাখবেন। আপনার গায়ে যেন চর্বি না জমে, আপনাকে পরিশ্রম করতে হবে। কায়িক পরিশ্রমের বিকল্প কিছু হতে পারে না। এবং ডায়াবেটিসের প্রথম কাজ হচ্ছে আপনাকে কায়িক পরিশ্রম করতে হবে এবং খাওয়া নিয়ন্ত্রণ। আপনি যতটা খাবেন তার থেকে বেশি খরচ করতে হবে। আপনার যদি ইনপুট বেশি হয়ে যায় এবং আউটপুট কম হয়, আপনার শরীরে ক্যালোরিগুলো জমে যাবে, এবং এই ক্যালোরি তোমার থেকে কিন্তু ডায়াবেটিসের মূল সূত্রপাত হবে। এবং এইটা কিন্তু এখন প্রত্যেকের মন্ত্রের মতো বলতে হবে যে কাজ করো এবং কম খাও, কাজ করো। এই যে জিনিসটা, এই হেলথ এডুকেশনস কিন্তু আমাদের মধ্যে ঢোকাতে হবে। তাহলে তো সবাই আমরা ডায়াবেটিসের রুগী হয়ে গেলাম আর ডায়াবেটিসের ওষুধ খেয়ে আমরা ভালো থাকলাম, এটা কোনো যুক্তি হতে পারে না। আপনি লক্ষ্য করে দেখবেন যে আগেকার দিনের মানুষের, বা এখনও যারা প্রান্তিক মানুষ, যারা এখনও গ্রামে গঞ্জে থাকে, যারা ওষুধের সংস্পর্শে নেই, যাদের যেখানে বেশি মোবাইল চলে না বা যেখানে মোটরসাইকেল চলে না, যেখানে মদের কালচার এখনও তৈরি হয়নি, তাদের মধ্যে কিন্তু ডায়াবেটিস, হার্টের পেশেন্ট, প্রেশারের রুগী অনেক কম। এইভাবে আমাদের দেখতে হবে যে আমরা কি করি। আমরা প্রচুর খাই, সারাদিন কাজ করি না, বাড়িতে বসে থাকি, এবং সকালবেলা উঠে হাঁটাহাঁটি করি।
আমরা সারাদিন খাবো, সকালবেলাটা দৌড়াদৌড়ি করে নিজের ক্যালোরিকে নষ্ট করবো, তার থেকে আমরা খাওয়াটাই কমালাম। এবং এই ডায়াবেটিস খাওয়ার কমানোর জন্য কার্বোহাইড্রেট রিলেটেড ডায়েট কম খেতে হয়। আপনি ভাত, আলু এবং মিষ্টি জাতীয় খাবার যদি কম খান তাহলে সেটা ক্যালোরি ইনটেক কম করে, বরং প্রোটিন, ফ্যাটস এগুলো যদি বেশি খান তাহলে আপনি মোটাও হবেন না, আপনার চর্বি জাতীয় সমস্যাও হবে না। এ ব্যাপারে একটা উদাহরণ দিচ্ছি। আমাদের দেশে ভেড়া বা যারা তৃণভোজী প্রাণী তারা কার্বোহাইড্রেট খায়, তারা ঘাস খায়, পাতা খায়, তাদের গায়ে প্রচুর চর্বি। অথচ দেখুন চিতাবাঘ, বাঘ তারা কিন্তু শুধু মাংস খায়, চর্বি খায়, তাদের গায়ে কিন্তু কোনো ফ্যাট নেই। এবং এইভাবে যদি আপনি ভাবেন, একটা পোলট্রি মুরগি সে বসে বসে খাচ্ছে, তার গায়ে গোটা গায়ে চর্বিতে ভর্তি, এবং তার যদি সুগার দেখেন প্রচুর সুগার তাদের, কারণ বসে থাকে, তাদের বসে বসে খায় বলে। আর একটা দেশি মুরগি যে ছুটে ছুটে খাওয়া দাওয়া করে তার কিন্তু গায়ে চর্বি নেই, এবং তার যদি সুগার দেখেন দেখবেন অনেক কম। আমাদেরকে এখন পোলট্রি মুরগির মতো জীবনযাপন করছি, এবং সেটা যদি আমরা দেশি মুরগির মতো জীবনযাপন করি নিজেকে, তাহলে কিন্তু আমাদের এই ডায়াবেটিস, এই মানসিক রোগ এগুলো কম হবে। এবার মানুষকে কিন্তু বলতে হবে যে অনেক এগিয়ে গেছি, অনেক আরামের জায়গায় চলে গেছে, ফিরে এসো ঘরে এবং আগের মতো কাজ করো, আগের মতো করো। এবং প্রিভেন্টিভ হেলথ এবং পাবলিক হেলথ নিয়ে বারবার করে একটা কথা বলতে হবে যে আমি একটা কাজের কথা বলছি, ধরুন পান্তা ভাত খেতাম বা টক দই খেতাম। এখানে পান্তা ভাত খাওয়ার ব্যাপারটা আমি এই জন্য বললাম যে পান্তা ভাতটা কেন খেতাম বা কী লাভ হতো। এখন দেখবেন একটা মানুষের একটা হয়েছে, প্রোবায়োটিক বলে একটা কথা এসছে, যে প্রোবায়োটিক, প্রিবায়োটিক বলে একটা ব্যাকটেরিয়া, আমাদেরকে ফ্রেন্ড ব্যাকটেরিয়া, যেটা আমাদেরকে ক্যাপসুল ফর্মে বিক্রি করা হয়, ডাক্তাররা লেখেন। এই প্রোবায়োটিক, প্রিবায়োটিক আমরা কিনে খাই, কিন্তু আপনি বিশ্বাস করুন, আমরা যদি পান্তা ভাত খাই বা আমরা যদি টক দই খাই, তার মধ্যে প্রচুর পরিমাণে প্রিবায়োটিক, প্রোবায়োটিক রয়েছে। যেটা আপনি দোকান থেকে কিনছেন সেটা কিন্তু আপনি পান্তা ভাতের মধ্যেই রয়েছে। শুধু পেট ভালো রাখার জন্য পান্তা ভাত খান, আপনার অনেক পেট ভালো থাকবে। কিন্তু আমি সাধারণ কথাটা যদি এই একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বলি এবং মানুষকে বোঝাতে পারি যে পান্তা ভাত খাওয়ার মধ্যে উপকারিতা রয়েছে, টক দইয়ের মধ্যে উপকারিতা রয়েছে, এবং সেটা যদি ঠিকমতো খাওয়া যায় তাহলে কিন্তু আমাদের শরীরের উপকার করবে, পেটের উপকার হবে। এইভাবে কিন্তু আমাদের প্রত্যেক মুহূর্তে মুহূর্তে আমাদের এই আলোচনাগুলোকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং বারবার করে বৈজ্ঞানিকভাবে ডিসকাশন করতে হবে। তবে আমার মনে হয় অসুখের যেসব কারণগুলো বলছি, সেই কারণের মধ্যে আরেকটা সবথেকে বড় কারণ হচ্ছে জনসংখ্যা নিয়ন্ত্রণ করা একটা অত্যন্ত প্রয়োজনীয় পদক্ষেপ হওয়া উচিত। এবং আমাদের দেশে, পৃথিবীর মধ্যে আমরা বোধহয় এখন বৃহৎ পপুলেশন মানে ডেনসিটি হিসেবে, জানতাম যে চীন, এখন দেখছি আমরা চীনকেও ছাপিয়ে পপুলেশন ডেনসিটি হিসেবে ইন্ডিয়া ইজ দ্য হাইয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। এখন এই ডেনসিটিটাকে যদি আপনি কোনোভাবে যদি না কন্ট্রোল করতে পারেন, তাহলে কিন্তু আপনার একটা মুশকিল এটাই, কারণ আমরা কোনো প্ল্যানিংই করতে পারবো না। কত মানুষের জন্য খাদ্য তৈরি করতে হবে, কত মানুষের জন্য জামা প্যান্ট তৈরি করতে হবে, কত মানুষের জন্য শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে হবে, কত মানুষের জন্য চিকিৎসা ব্যবস্থা করতে হবে। এই যে কত মানুষের জন্য, এইটা যদি অনিয়ন্ত্রিত হয়ে যায় তাহলে কিন্তু আমাদের পক্ষে কিছুতেই এটা প্ল্যানিং করা, সরকারের পক্ষে বা কোনো সাধারণ মানুষের পক্ষে এই প্ল্যানিংটা করা সম্ভব নয়। এই প্ল্যানিং করার জন্য মূলত যেটা দরকার সেটা হচ্ছে রিপোর্টিং। আমরা রিপোর্টিং করি না, আমাদের মধ্যে স্ট্যাটিস্টিক্যাল রিপোর্টিং খুব খারাপ। কে জন্মাচ্ছে, কে মরছে, কে কীভাবে অসুখ করছে, এবং হাসপাতালেও যে রিপোর্টিংগুলো হচ্ছে, কে কীভাবে ওষুধ নিতে আসছে, কেনতে আসছে, এই যে রিপোর্টিং সিস্টেম বা এই যে স্ট্যাটিস্টিক্সের যে জায়গাটা আছে, এই ধরুন আমি একটা কথাই বলছি, ধরুন এখন দেখা যাচ্ছে মুর্শিদাবাদের মধ্যে প্রচুর মানুষের কিডনিতে পাথর হচ্ছে। এবং হঠাৎ করেই, এটা তো ছিল না, আজকে থেকে 10 বছর আগেও তো ছিল না। তাহলে এত কিডনিতে পাথর, প্রত্যেক পেশেন্টই গ্রামের দিকে কিডনিতে পাথর নিয়ে আসছে। এবং খুব অ্যামেজিংলি আমরা দেখছি যে এই পাথরগুলোর সব সাইজ কিন্তু 8 মিলিমিটারের ছোটো, 8 মিলিমিটারের ছোটো পাথর। এবং ডাক্তারি বইয়েও লেখা আছে 8 মিলিমিটারের ছোটো পাথরগুলো সাধারণ রাস্তা দিয়ে সমানভাবে বেরিয়ে যেতে পারে। তাহলে হঠাৎ করে 8 মিলিমিটারের ছোটো পাথরগুলোই কেন পশ্চিমবঙ্গের গ্রামে গ্রামে হতে শুরু করলো? তাহলে কি এমন কারণ? মানুষ কি জল কম খাচ্ছে? এখন তো আমরা আগে পুকুরের জল খেতাম, আমরা গঙ্গায় স্নান করতে গিয়ে গঙ্গার জল খেয়ে নিয়ে চলে আসতাম। এখন মিনারেল ওয়াটার খাচ্ছে, অত পরিশ্রুত জল খাচ্ছে, আর এদিকে কিডনিতে পাথর হয়ে যাচ্ছে কেন? তাহলে কিডনি পাথর হওয়ার কারণটা কি হলো? আমাদের স্ট্যাটিস্টিক্স কি বলছে? এটা একটা কারণ খুব মূলত বলছি বলে মনে হয়, এগুলো নিয়ে স্টাডি চলছে, রিসার্চ চলছে, যে আমরা আল্ট্রাসোনোগ্রাফি মেশিন অনেক বাজারে চলে এসছে, অনেক পরীক্ষা কেন্দ্র চলে এসছে, এবং সেই পরীক্ষা কেন্দ্রগুলোতে থেকে এই রিপোর্টগুলো আসছে, যেখানে 3 মিলিমিটার, 3.5, 4 মিলিমিটার, 4.5 এইরকম ধরনের 4.5 মানে 3 সুতো, 3টে সুতো একসঙ্গে লাগালে, 4টে সুতো একসঙ্গে লাগালে ওইটুকু, একটা সর্ষের দানা, একটা সাবুর দানা, একটা পোস্তর দানার মতো পাথরগুলোর মাপ দিচ্ছে। তা আমার এটা কৌতূহল হয় যে এরকম কেন হচ্ছে, কারণ এগুলো তো ডাক্তারি তো পরিভাষাতে এই পাথরগুলোর কোনো এক্সিস্টেন্সই থাকা উচিত না। কারণ এগুলো হলেও এটা পেচ্ছাপ দিয়ে বেরিয়ে যাবে, কারণ এই 8 মিলিমিটারের ছোটো পাথর বেরিয়ে যায়, আমাদের ট্র্যাকটাই 8 মিলিমিটারের ছোটো। তাহলে কেন এই পাথরগুলো বারবার করে নোট করা হচ্ছে এবং আল্ট্রাসোনোগ্রাফিতে কেন এরকমভাবে মানুষকে বলা হচ্ছে? তা আমি তাদের সঙ্গে কথা বললাম, যারা রেডিওলজিস্ট, তারা বললেন যে না, আমরা এটা দেখছি
আল্ট্রাসোনোগ্রাফিতে আসলে কিডনিতে যে পাথর এবং কিডনি যে সাইনাস ফ্যাট থাকে তার মধ্যে ডিফারেন্সিয়েট করা যায় না, মানে এটা চর্বির দলা না পাথর এটা আমি বুঝতে পারি না আমরা, সেই জন্য আমরা পাথর লিখে দিই। কারণ তাহলে কি করা যাবে, পেশেন্টকে কি পাথরের ওষুধ লিখে দেওয়া যাবে বা কি বলবো আমি, বলছে না ওটা তো বেরিয়ে যায় এমনিতে, পেশেন্ট তো বুঝবে না, পেশেন্ট তো ওষুধ চাইতে আসছে। বলো তাহলে আপনি একটা সিটি স্ক্যান করে নিন, সেখান থেকে দেখুন ওটা চর্বি না ওটা পাথর। এখন তার মানে পেশেন্টটা গেল একটা ছবি করতে পেটে, তার থেকে একটা পাথর বেরিয়ে এলো এবং তার থেকে আরেকটা ইনভেস্টিগেশন জেনারেট করে গেল, তার জন্য আরেকটা এক্সপেন্সিভ একটা ইনভেস্টিগেশন, তার খরচ বেড়ে গেল, তার খরচ বেড়ে গেল এবং জানার জন্য বাড়লো যেটা চর্বি না ওটা পাথর। এই যে জিনিসটা এই যে একটা এই যে চলছে আর কি জিনিসটা গতানুগতিকভাবে এইভাবে আরো অসুখ বেড়ে যাচ্ছে, এগুলোর মানে কারণ আমরা অজান্তেই কখন এই সিস্টেমের মধ্যে ঢুকে যাচ্ছি, মানে ব্যবসায়িক সিস্টেমে। আপনি এটা আমি একজন চিকিৎসক হিসেবে আমাকে খুব সাবধানে কথা বলতে হবে এটাই, যে আমরা যদি নিজেরা সচেতন হয়ে হঠাৎ করে সাধারণ কারণে ছবি করতে যাই বা সাধারণ কারণে, আগেকার দিনের আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টে সাধারণত আমরা দেখতাম যে একটি বা দুটি অসুখের কথা লেখা থাকতো, হয়তো লেখা থাকতো গলব্লাডারের পাথর আছে, হয়তো লেখা থাকতো জ্বরের একটা টিউমার আছে, হয়তো লিভারে একটা সিস্ট আছে বা কিডনিতে একটা সিস্ট আছে। আমরা রিপোর্টে এইভাবে দেখতে অভ্যস্ত ছিলাম, কিন্তু এখন যে কোনো একটা রিপোর্টে দেখা যাবে 5টা থেকে 6টা আইটেম লিখে দেবে, লিভারের মধ্যে ফ্যাট আছে লিখে দেবে, জরায়ুটা একটু বড় লিখে দেবে, কিডনিটা একটু ফুলে আছে লিখে দেবে, নাহলে কিডনিটাতে একটু ব্যাকা আছে বা কিডনিতে একটা ছোটো পাথর আছে বালির মতো, গলব্লাডারটা একটু মোটা আছে, এই যে বা স্প্লিনটা বড়, লিভারটা বড়, এরকম ধরনের একটা করে টাচ মাইল্ড বলে একটা কথা, টিনি বলে একটা শব্দ, এই যে শব্দ চয়নগুলো এবং এইভাবে আরও জটিল করে দেওয়া এবং মানুষের মধ্যে ওই অসুখের একটা সংস্কৃতি ঢুকিয়ে দেওয়া, একটা মানুষ এখন একটা অসুখের সংস্কৃতির জগতে ঘুরে বেড়াচ্ছে, মানে আমার অসুখ করেনি মানে এটা হবে না, মানে তাহলে আমি সাধারণ মানুষ নই, আমি অসুখ না করলে আমি আমি আউটডেটেড, মানে আমি অসুখ নেই মানে আমার চলবে না। আপনার কথা শুনতে শুনতে সেই ভানু বন্দ্যোপাধ্যায়ের একটা কমিকের কথা মনে পড়ে গেল, সেই অসুখের বেশ গাল ভরা নাম দরকার, নইলে ঠিক জাতে ওঠা যায় না। এই হ্যাঁ ঠিক এইখানে ব্যাপারটা কি জানেন তো, একটা হচ্ছে যে আমাদের যেটা মনে করতে হবে কোয়ালিটি অফ ক্লিনিক্যাল এক্সামিনেশনস, মানে পেশেন্টকে ডাক্তার যখন দেখবে তার ডাক্তার এক্সামিনেশন হিস্ট্রি টেকিং যেন কোয়ালিটি থাকে, তার একটা পরিচ্ছন্নতা থাকে, কোয়ালিটি অফ ইনভেস্টিগেশনস, মানে ইনভেস্টিগেশন যেন একটা কোয়ালিটি ইনভেস্টিগেশন হয়, ভুল ইনভেস্টিগেশন মানে পেশেন্টের পক্ষে অত্যন্ত চাপজনক। দ্বিতীয় হচ্ছে কোয়ালিটি অফ ট্রিটমেন্ট, কারণ একটা ডাক্তারের প্রথম কাজ হচ্ছে রোগ নির্ণয় করা, তার জন্য তাকে এক্সামিনেশন করতে হয়, তার জন্য তাকে পরীক্ষা করতে হয়, হিস্ট্রি নিতে হয়, তার জন্য ইনভেস্টিগেশন করতে হয় এবং তার জন্য তাকে ওষুধ অথবা সার্জারি করতে হয়। এর মধ্যে কোনোভাবে যদি কোনো একটা জায়গায় একটু ভুল হয়ে যায় তাহলে পেশেন্টটা কিন্তু কষ্ট পাবে। আর একটা কথা বারবার করে বলি, মেডিসিন লেখার আগে মেডিসিনের সাইড এফেক্ট জানতে হবে। মেডিসিনের সাইড এফেক্টে এই মুহূর্তে মানুষ পুড়ে মরে যাচ্ছে, আপনি বিশ্বাস করবেন না, শুধু অম্বল গ্যাস বলে যে ওষুধগুলো বাজারে বিক্রি হয় তার 21টা সাইড এফেক্ট রয়েছে এবং এই ওষুধের সাইড এফেক্টের জন্য মানুষের প্রচুর রোগ হচ্ছে, ইভেন কিডনি নষ্ট পর্যন্ত হয়ে যেতে পারে। ব্যথার ওষুধ খেয়ে অনেক পেশেন্ট অনেক রকম অসুখে ভুগছেন এবং আকছার ব্যথার ওষুধ খেয়ে মানুষ রোগাক্রান্ত হচ্ছেন। এছাড়া ড্রাগ ইন্টারাকশন বলে যে বিভিন্ন ওষুধের মধ্যে ড্রাগ ইন্টারাকশন হয়, তার থেকে নিউ কম্পাউন্ড তৈরি হয়, সেইখান থেকে মানুষ অন্যরকম ওষুধ, ক্যান্সার, টিউমার, হার্টের অসুখ এবং বিভিন্ন লিভারের অসুখ এই ভোগেন। এবং আমরা বারবার করে বলতে হবে এই ধরনের মিডিয়াতে এসে যে সচেতন হতে হবে, নিজেকে সচেতন হতে হবে, সমাজকে সচেতন হবে, প্রত্যেকটা মানুষকে, এবং এই সচেতনতাই পারবে ভারতবর্ষকে সুন্দর সুস্থ তৈরি করতে। আমার মনে হয় আজকে আমি যে কথাটা বললাম আপনাদের অনুধাবন করার জন্য, আপনারা এটা শুনবেন এবং নিজেরা এটাকে অনুধাবন করবেন। আমি এই পর্যন্তই বললাম আর কি আজকে। নমস্কার আপনাকে। তবে শেষ করি আরেকটি কথা দিয়ে। শুরুতেই ডাক্তারবাবু বলছিলেন যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। আমরা বিশ্বাস করি। এই সঙ্গে মনে করিয়ে দেব, আমরা আকছার মেডিকেল স্টোর থেকে ওষুধ কিনে নিজেই নিজের ডাক্তারি করি। দয়া করে এই কাজটি করবেন না। এটাও কিন্তু নিজেকে ভালো রাখার অবশ্যই একটা পথ। ডাক্তারবাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের মাঝে এসে এত কথা আমাদের মনে করিয়ে দিলেন, আরেকটু সচেতন করলেন। আমাদের শ্রোতাবন্ধুরাও নিশ্চয়ই উপকৃত হবেন। আজকের মতন তাহলে সুস্থ থাকুন, এই পর্যন্তই। আবার অন্য একদিন ডাক্তারবাবুকে সঙ্গী করে বসে পড়ব সুস্থ থাকুন অনুষ্ঠানে। ডাক্তার নির্মল কুমার সাহার সঙ্গে ছিলাম আমি, দেবী সরকার মুখোপাধ্যায়। সম্পাদনা উজ্জ্বল বন্ধু, প্রযোজনা আকাশবাণী মুর্শিদাবাদ।